আর্সেনালের আকাশ ভরা মেঘ, পেপ গুয়ার্দিওলার সূর্য, লা লিগা অলমোস্ট ডান, এবার চ্যাম্পিয়ন্স লিগ বাঁচানোর লড়াই বার্সার। পিএসজির মনে খেদ, অ্যানফিল্ডে ভরসা লিভারপুলের। রিয়ালের জাদুর জুজু নাকি বায়ার্নের লজিক, শেষ পর্যন্ত কাজ করবে কোনটা? কথা হচ্ছে সেটা। চলুন আমরা শনি রবির ফুটবল শেষে সোমবারে কথা বলি ফুটবল পাঁচ মিশালিতে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, আমরা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করতে চাই। আমরা বলতে চাই নাম্বার 1 কে রান আর্সেনাল, রান। আর্সেনাল এই সপ্তাহে বোর্নমাউথের কাছে হেরেছে, এরপরে মোক্ষম জবাবটা ম্যানচেস্টার সিটি চেলসিকে হারিয়ে বুঝিয়ে দিয়েছে। তবে তার আগেই আর্সেনাল ভক্তরা সম্ভবত বুঝতে পেরেছিলেন তাদের দল কোন পথে যাচ্ছে। একবার যখন চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটি 3-0 গোলে এগিয়ে গেল, ব্রডকাস্ট ক্যামেরাটা তারপরে যখন গিয়ে তাক করলো গ্যালারিতে, সেখানে দেখা গেল একজন আর্সেনালের এক বোতল নিয়ে চুমুক দিচ্ছেন। এর মাঝেটা কি তা আপনি কম বেশি হয়তো জানেন, এবং এই হচ্ছে সেই ছবিটা। কেন আর্সেনালকে দৌড়ের উপরে রাখলো ম্যানচেস্টার সিটি, এটাই আমরা চলুন এবার একটু ব্যাখ্যা করি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ম্যানচেস্টার সিটি কি আসলে প্রিমিয়ার লিগের টাইটেলটা জিততে পারবে? আর্সেনাল কি আরো একবার বোতল করবে? প্রশ্ন হচ্ছে সেটা। আর্সেনালের ওই হারের পরে, অর্থাৎ বোর্নমাউথের কাছে এমিরেটস স্টেডিয়ামে হারের পরে, মিকেল আর্তেতা বলেছেন এই কথা, বলেছেন ইটস অ্যাবাউট হাউ উই রিঅ্যাক্ট নাও। মানে আপনি এর আগে দুটো কম্পিটিশন থেকে বাদ পড়েছেন, একটা এফএ কাপ থেকে, তারও আগে আপনি লিগ কাপের ফাইনালে ম্যান সিটির কাছে হেরেছেন। এরপরে আপনি চ্যাম্পিয়ন্স লিগে একটা গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন। এরপরে লোকে ধারণা করে নিয়েছিলেন যে বোর্নমাউথের সঙ্গে ঘরের মাঠে আর্সেনালের ওই ম্যাচটা জিততে পারা উচিত। শেষ পর্যন্ত আর্সেনাল সেই ম্যাচটা যখন হেরেই গেছে, তারপরে এই ছিল মিকেল আর্তেতার কথা যে আমরা এখন কি করে রিঅ্যাক্ট করি সেটা এখন দেখার বিষয়। কিন্তু মিকেল আর্তেতা আর আর্সেনাল রিঅ্যাক্ট করার আগেই রিঅ্যাক্ট করেছে ম্যানচেস্টার সিটি। তাতে তারা বুঝিয়ে দিয়েছে এই টাইটেল রেসে তারা এখন পুরোপুরি ফিরেছে। এবং পরের সপ্তাহে আপনি জানেন আর্সেনাল আর ম্যানচেস্টার সিটির ম্যাচ। এখন এই দুই দলের পয়েন্টের যে গ্যাপ, তাতে ম্যান সিটির হাতে একটা এক্সট্রা ম্যাচ আছে। এবং ম্যানচেস্টার সিটি যদি বাকি সবগুলো ম্যাচ জেতে আর আর্সেনাল যদি ওই ম্যান সিটির সঙ্গে ম্যাচটা বাদ দিয়ে বাকি সবগুলো জেতে, তাহলে শেষ পর্যন্ত দুই দলের পয়েন্ট হয় সমান। এবং সমান পয়েন্টের পরে যদি প্রিমিয়ার লিগের টাইটেল রেসটা শেষ হয়, তাহলে এই টাইটেল নিষ্পত্তি হবে গোল ডিফারেন্সে। তার মানে সেটাও একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে যেতে পারে এইবারের প্রিমিয়ার লিগে। কথা হচ্ছে ম্যান সিটি এই শেষ দিকে এসে এই দাপটটা কোথা থেকে পেল? যারা ম্যান সিটিকে চেনেন, যারা ম্যান সিটিকে এতদিন ধরে দেখেছেন, তারা জানেন ম্যান সিটি এই পর্যায়ে এসে সব সময় দাপট দেখায়, আর সেটাই আর্সেনালের ভয়ের কারণ। ম্যান সিটি এইবার খুব যে ধারাবাহিক ছিল তা নয়, কিন্তু এই অংশে এসে, অর্থাৎ জানুয়ারির পর থেকে সেকেন্ড হাফে প্রিমিয়ার লিগে অন্য এক ম্যান সিটিকে দেখা গেছে। তাদেরও কিছু ভুল ত্রুটি আছে, তারাও ওই আগের ম্যান সিটি নাই। পেপ গার্দিওলা সেটা এক বাক্যে স্বীকারও করে নিচ্ছেন। কিন্তু মিকেল আর্তেতার দল যেভাবে এই ম্যান সিটিকে ফিরে আসার সুযোগ দিচ্ছে, সেটা না নেওয়ার মতো দল তো পেপ গার্দিওলার দল নয়। এবং এই জায়গায় যা আছে সেটা ম্যান সিটির জন্য যতখানি সন্তোষের, ঠিক উল্টো মিকেল আর্তেতার জন্য। মানে এপ্রিল মাসের হিসাব নিকাশ, এপ্রিল মাসে প্রিমিয়ার লিগে মিকেল আর্তেতার জয়ের হার আর পেপ গার্দিওলার জয়ের হারের ভেতরে বিস্তর ফারাক। যাদের মনে আছে তাদের তো মনে থাকারই কথা, মাত্র 2 মৌসুম আগেও আর্সেনাল এই সময়ে প্রিমিয়ার লিগের সবার ওপরে অবস্থান করছিল, যদিও তখন ম্যান সিটির হাতে আরো বেশি ম্যাচ ছিল। ওই পয়েন্টের লিড নিয়েও আর্সেনাল ম্যান সিটির কাছে শিরোপা খুইয়েছে। গতবার তারা বেশ লম্বা একটা সময় জুড়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা দখল করার ইঙ্গিত দিচ্ছিল, তখনও তারা পারে নাই। আর এই তৃতীয় দফায় এসে এতদিন, মানে 32 ম্যাচ শেষে আপনার কাছে লিড ছিল 9 পয়েন্টে, যেটাকে আপনি নিয়ে যেতে পারতেন 12 পয়েন্টে। এরপরে যদি আর্সেনাল এখান থেকে লিগ টাইটেলটা হারায়, যেটা তারা অবশ্য এখনো যেতেও নাই, মানে লিগ টাইটেল জিততে না পারে, তাহলে সেটা হবে একটা প্রিমিয়ার লিগ রেকর্ড। তার মানে মকডালে যে হাতি এখন বসে আছে, তার জন্য আসলেই দুশ্চিন্তার কারণ। ধপ করে যে কোনো সময় তিনি পড়ে যেতে পারেন, এবং এই পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে পরের সপ্তাহেই, যখন এই দুই দল একে অন্যের মুখোমুখি হচ্ছে। আর ম্যানচেস্টার সিটি খুব ভালো মতোই জানে ওই ম্যাচটা তাদের কাছে একটা ফাইনালের মতো। আর মিকেল আর্তেতার দল যদি তার ওই রক্ষণশীল ফুটবলে তিনি খেলে যান, তাহলে এই ম্যান সিটির সঙ্গে তার এই সিজনের বাকি অংশে পেরে ওঠা বেজায় কঠিন হতে পারে। কার কি ম্যাচ
বাকি আছে, এক পাশে আর্সেনাল, অন্য পাশে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের ম্যাচ বাকি আছে স্বাভাবিকভাবে ম্যান সিটির সঙ্গে, এরপরে নিউক্যাসল, ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম, বার্নলি, ক্রিস্টাল প্যালেস। তাদের লিগের পজিশনটা আপনি দেখতে পাচ্ছেন, ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বার্নলি, এভারটন, ব্রেন্টফোর্ড, বোর্নমাউথ, অ্যাস্টন ভিলা এবং ক্রিস্টাল প্যালেসের সঙ্গে তাদের হাতে একটা ম্যাচ এক্সট্রা আছে, যে ম্যাচটা তাদের জন্য ট্রাম্প কার্ড। এখন এইখানেই আসল প্রসঙ্গটা। চলুন একটা উদাহরণ দেই। ধরুন আপনি জীবনে মধ্যবিত্ত, আপনি একটু বড় হতে চান, বড় হতে চান মানে যে বড় লোকই হতে হবে তা না, আর মধ্যবিত্ত মানে যে অর্থনৈতিক দিক থেকে মধ্যবিত্ত তা নয়, যেমন সব কাজে গড়পড়তা। এখন আপনি খুব রক্ষণশীল, যে আপনার হারানোর অনেক কিছু আছে, কিন্তু পাওয়ার দিকে আপনি আসলে অত বেশি নজর দিতে পারেন না, কারণ আপনার হারানোর ভয়টা বেশি কাজ করে। ওই অবস্থা হয়েছে মিকেল আর্তেতার আর্সেনালের। আর ম্যান সিটির ফুটবলাররা যেহেতু জানেন যে এই ধরনের জায়গা থেকে প্রিমিয়ার লিগ টাইটেল কি করে জিততে হয়, আর হারালে কি বা যায় আসে, গত 10 বছর ধরে তারা তো প্রিমিয়ার লিগটা রুল করেই যাচ্ছে, সেখানে তারা যখন ওই খেলাটায় খেলতে নামবে, আর্সেনালের সঙ্গে, তাদের ফুটবলাররা জানবেন যে এই ম্যাচের টেম্পারমেন্ট কেমন থাকে, এবং জিতে গেলে, হেরে গেলে, ড্র হলে আসলে সমীকরণ যা দাঁড়াবে তার উপরে তাদের মানসিক চাপ কতখানি পড়তে পারে। এই যে মধ্যবিত্তের চক্রের ভেতরে মিকেল আর্তেতার দল ঘুরপাক খাচ্ছে মৌসুমের এই দ্বিতীয় অংশে এসে, এটাই আর্সেনালের জন্য দুশ্চিন্তার কারণ। বোর্নমাউথের কাছে আপনি হেরেছেন, ও তো ঠিক হতে পারে যে আপনি হারতেই পারেন একটা ম্যাচ প্রিমিয়ার লিগে, যে কেউ বলে কেউ আসলে জিততে পারে না, কিন্তু হারের ধরনটা আসলে কি? বোর্নমাউথের সঙ্গে আমরা রিয়াকশনটা কই দেখলাম, স্পোর্টিং সিপির সঙ্গে যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং শেষ মুহূর্তের গোল জিতেছেন, তখন তো আপনার এই ম্যাচে আরেকটা রিয়াকশন দেখানোর কথা, যে রিয়াকশনের কথা মিকেল আর্তেতা বলছেন, কিন্তু সেই রিয়াকশন কি আর্সেনালের কাছ থেকে দেখা গেল? সিজনের এই দ্বিতীয় অংশে এসে যেভাবে এত বেশি রক্ষণশীল ফুটবল আর্সেনাল খেলেছে, সেটা এই পর্যায়ে এসে পেপ গার্দিওলার দলের দাপটের সঙ্গে আর পেরে উঠছে না, এবং এই ম্যাচগুলো তাই আর্সেনালের জন্য পরীক্ষার, এবং মিকেল আর্তেতার ভবিষ্যৎ নির্ণায়ক হয়ে যেতে পারে এইবারের প্রিমিয়ার লিগের মৌসুমটা। আর পেপ গার্দিওলা তিনি জানতেন মাসখানেক আগেও তারা এই টাইটেল রেসে ছিলেন না, কিন্তু এখন এমনভাবে ফিরে এসছেন, এখান থেকে এই সুযোগ হাতছাড়া কে করতে চায়? তাই পেপ গার্দিওলা এখন মিকেল আর্তেতাকে দৌড়ের উপরে রেখেছেন। আবার আরেকটা সুবিধা আছে, পেপ গার্দিওলার দল চ্যাম্পিয়ন্স লিগে নাই, এই মিডউইকে আমরা একটু পরে চ্যাম্পিয়ন্স লিগের কথা বলবো, সেখানে পেপ গার্দিওলা দল তো নাই, কারণ তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে। ইনফ্যাক্ট জানুয়ারি মাসের 17 তারিখের পরে এই এখনো পর্যন্ত দুইবার ম্যানচেস্টার সিটি যে হেরেছে, সেই দুইটা ম্যাচে তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে, আর কোনো ম্যাচে তারা হারে নাই। মিকেল আর্তেতা আর্সেনালের অবস্থা ঠিক তার বিপরীত, একেবারে উল্টো। আর এই আর্তেতার দলকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে নামতে হবে স্পোর্টিং সিপির সঙ্গে, ওই ম্যাচে তাদেরকে জিতে বা ড্র করে যে কোনোভাবেই পরের রাউন্ডে যেতে হবে। সেমিফাইনালের ওই সমীকরণে তারা যদি যায়, তখন তাদের এক্সট্রা আরও দুটো ম্যাচ বাড়বে। কিন্তু পেপ গার্দিওলা আবার এক সাইড হয়ে গেছে, তারা লিগ কাপে আছে, তারা লিগ কাপ তো জিতেই ফেলেছে, তারা প্রিমিয়ার লিগের টাইটেল রেসে আছে, এফএ কাপের ফাইনালে তারা আছে, সেমিফাইনালে আছে, তাদের আর ওই রকম সমস্যার কোনো কারণ নাই। কিন্তু আর্তেতা এখন চ্যাম্পিয়ন্স লিগে থেকে বোধহয় আরও বেশি বিপদে পড়ে গেছেন। দেখার বিষয় স্পোর্টিং সিপির সঙ্গে মিকেল আর্তেতার দল এই চাপটা কি করে সামাল দিতে পারেন। এবার আমরা আসলে চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছি। পয়েন্ট নাম্বার 2, বার্সেলোনার জাজমেন্ট ডে। বার্সেলোনার কাজ অনেকটুকু হয়ে গেছে, লা লিগার কাজ তারা প্রায় করে ফেলেছে। এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করেছে, বার্সেলোনা এসপানিওলের সঙ্গে কাতালান ডার্বিতে জিতে তারা পয়েন্টের গ্যাপটা যথেষ্ট বাড়িয়ে নিয়েছে, এবং এরপরে এখান থেকে বার্সেলোনার যা অবস্থা, রিয়াল মাদ্রিদের যা হাল, আতলেতিকোর যা হাল, তাতে এখান থেকে টাইটেলটা হারানোর কারণ আপাত দৃষ্টিতে ওইভাবে চোখে পড়ছে না বার্সেলোনার জন্য। তারা কোপা দেল রেতে নাই, তারা আছে লা লিগার টাইটেল রয়েছে, তারা আছে চ্যাম্পিয়ন্স লিগে। এবার তাদের আসল পরীক্ষা, লা লিগা যদি ডান হয়ে থাকে তাহলে তাদেরকে জাজ করা হয় চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে। 2016 সালের পয়লা বৈশাখে চলুন আমরা ফেরত যাই, সেইবার বার্সেলোনার সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, এবং সেইবারও বার্সেলোনা আতলেতিকোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছিল। এবার অবশ্য একদিন আগে পরে আছে, কিন্তু বৈশাখটা আসলেই বৈশাখী ঝড়ে রূপান্তর বার্সেলোনা করতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। এখন বার্সেলোনা ভক্তরা নিশ্চয়ই এই জায়গাটা ভরসা খোঁজার চেষ্টা করবেন, বার্সেলোনা তো লা লিগায় ভালো, এবং বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগেও প্রচুর গোল করে, তো ভরসার জায়গাটা আসলে কোন জায়গায়? বার্সেলোনা 2-0 গোলে আতলেতিকোর কাছে হেরেছে, তাদেরকে মেট্রোপলিটানো গিয়ে অ্যাটলিস্ট 2টো গোল দিতে হবে, কোনো গোল হজম করা যাবে না। 3টা গোল দিলে যদি তারা 1টা গোল হজম করে, তাও ম্যাচ যাবে এক্সট্রা টাইমে। 4 গোল দিয়ে যদি 2 গোল খায়, তাতেও কোনো লাভ হবে না, সেই ম্যাচে যাবে এক্সট্রা টাইমে। বার্সেলোনার হিসাব নিকাশ বেশ জটিল, কিন্তু বার্সা তো আসলে গোল করতে পারে, গোল খাওয়ার ব্যাপার স্যাপার যেমন তেমন, কিন্তু গোল তো তারা করতে পারে। বার্সা ভক্তদের সম্ভবত এই জায়গায় একটা আশার জায়গা আছে। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এই সিজনে যে 11 ম্যাচ খেলেছে, তার ভিতরে তারা 30টা গোল দিয়েছে, এবং পার ম্যাচে তারা 2.72, এইটা হচ্ছে তাদের গড় গোলের সংখ্যা। তার বার্সা যদি গোল হজম না করে, তাহলে আপনি এই ভরসা পেতে পারেন যে মেট্রোপলিটানোতে বার্সেলোনা ম্যাচটাকে অ্যাটলিস্ট এক্সট্রা টাইমে নিয়ে যেতে পারবে, অথবা বার্সেলোনা এইভাবে ভাবতে পারে লা লিগার কাজ যেহেতু আমরা সেরেই ফেলেছি অনেকটুকু,
এখন আমরা পুরো ফোকাসটা চ্যাম্পিয়ন্স লিগে দেব, কিন্তু আপনার প্রতিপক্ষ তো সহজ কেউ নয়, আতলেতিকো মাদ্রিদ, যাদের কাছে 1 গোলের পুঁজি থাকলে তারা জান প্রাণ দিয়ে ডিফেন্ড করে, তাদের এগেনস্টে আপনি 2 গোলে পিছিয়ে, একটা সমস্যা তো, তাই না? আবার বার্সেলোনার 11 নিয়েও কিছুটা মানে প্রশ্ন থাকতে পারে হান্সি ফ্লিকের কাছে, মানে থাকাটাই খুব স্বাভাবিক। আপনার ডিফেন্স তো মূল সমস্যার কারণ, সেখানে আপনি পাউ কুবার্সিকে পাবেন না, যে পাউ কুবার্সির রেড কার্ড দেখে ওই ম্যাচের সমীকরণটাই পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। সেই কুবার্সির জায়গায় কে খেলবেন? এরিক গার্সিয়াকে আমরা আগের ম্যাচে মিডফিল্ডে রেখেছিলাম, তাকে কি একটু পেছনে নিয়ে গিয়ে ওই জায়গায় স্টার্ট করানো হবে সেন্টার ব্যাকের রোলে, নাকি রোনাল্ড আরাউহো আসলে ফিট হয়ে সেখানে স্টার্ট করবেন? জোস কোন্দের থাকার কথা রাইট ব্যাক পজিশনে, আর ওই লেফট সেন্টার ব্যাকে জেরার্ড মার্টিন, আর লেফট ব্যাকের পজিশনে কানসেলো, যিনি এখন ভালো ফর্মে আছেন। এবার আসেন মিডফিল্ডে কি হতে পারে? পেদ্রিকে আমরা এসপানিওলের সঙ্গে দেখেছি এবং তিনি দারুণ করেছেন, তাকে ওইভাবে আসলে বিশ্রামও দেওয়া হয় নাই, তার মানে ওই ম্যাচটা জেতাও বার্সার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কথা হচ্ছে মিডফিল্ডের আরেকটা পজিশন কে নেবেন, গাভি নাকি ফার্মিন লোপেজ? মানে কাসাদো এই ম্যাচের জন্য আসলে কতখানি ফিট বা এই ম্যাচের টেম্পারমেন্ট নেওয়ার মতো অবস্থা আছে কিনা সেটা একটা প্রশ্ন বটে। ফ্র্যাঙ্কি ডিয়ং যদিও ফিরেছেন, কিন্তু ওই ম্যাচে তিনি খেললেন তো 10 মিনিটের মতো, নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার মতো অবস্থায় তিনি থাকার কথা নয়। আপনি গাভি বা ফার্মিন লোপেজকে এই জায়গায় খেললে আপনি দানি অলমোকে আরেকটু সামনে নিয়ে যাবেন, এবং আপনার যেহেতু অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, আপনি তো 2 গোলে পিছিয়ে ম্যাচ শুরু করছেন, আপনাকে 2টা গোল দিতে হবে। সেই ক্ষেত্রে এই ফ্রন্ট লাইন ছাড়া আর বার্সেলোনার কাছে উপায় আছে কিনা প্রশ্ন হচ্ছে সেইটা। এখন বার্সা ধরেন গোল দিল, গোল দেওয়ার পরে গোল যাতে তারা আটকাতে পারে ওইটা তাদের জন্য মেইন খেলা হবে, এবং আমরা মোটামুটি ধরে নিতে পারি যে দিয়েগো সিমিওনে তার দলকে যেভাবে নামাবেন, তারপরে সেই দল ডিফেন্স করবে, সেই দল বাস পার্ক করবে, সেই দল ট্রাক পার্ক করবে, সেই দলের যা যা পার্ক করা দরকার তাই পার্ক করবে। এবং ম্যাচের আগের দিন আপনি প্রেস কনফারেন্সে দিয়েগো সিমিওনের কথা শুনলেও বুঝতে পারবেন যে অত বেশি এক্সপ্লোর করার তার দলের অত খায়েশও নাই। আবার তাদের ফ্রন্ট লাইনে এমন সব প্লেয়ার আছেন, মানে আতোয়া গ্রিজমান থেকে আদেমোলা লুকমান অথবা ইউলিয়ান আলভারেজ, যারা এক পলকে গেমটা চেঞ্জ করে দিতে পারেন। মানে একটা কাউন্টার অ্যাটাক, দ্যাটস এনাফ, তাই না? মানে একটা রেড কার্ড থেকে একটা ফ্রি কিক থেকে আলভারেজ যেভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, ওই দলের পক্ষে বার্সাকে আরেকবার কুপকাত করা সম্ভব। এবং এই সিজনে আমরা যা দেখছি, নকআউট টুর্নামেন্টে আতলেতিকো মাদ্রিদ তো বার্সার এগেইনস্টে ভালো করেছে। এইখানেও হয়তো আতলেতিকো নিজেদের ঘরের মাঠের ওই সমর্থনটা কাজে লাগাতে চাইবে, এবং মনে করিয়ে দেই সিমিওনের কাছে আসলে অপশনস কিন্তু খুব বেশি কিছু নাই। কোপা দেল রের ফাইনালে সোসিয়েদাদের মুখোমুখি তারা হবে পরের সপ্তাহে, কিন্তু তার আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালটুকু নিশ্চিত করতে পারলে রাস্তা অনেকটুকু পরিষ্কার দিয়েগো সিমিওন দেখতেই পারেন। এবং অনেকে ধরছেন সিমিওনের এটা শেষ মৌসুম হতে পারে। এখন সিমিওনের সামনে কি কি ঝামেলা আছে বা কি কি প্রশ্নের সমাধান তাকে এই ম্যাচে খুঁজে বের করতে হবে। সিমিওনের দল এই মৌসুমে অধারাবাহিক, তারা এই যে সেভিয়ার কাছে হারলো তার পেছনে অবশ্য কারণ আছে, কারণ সিমিওনে ওই ম্যাচে সবাইকে বিশ্রাম দিয়ে রেখেছেন, বার্সার এগেন্সে যারা খেলেছে বেশিরভাগকেই বিশ্রাম দিয়েছেন, এবং তিনি জানতেন যে বার্সার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে তাকে ডিফাইন করা হবে। লা লিগার রেসে তারা নাই, তারা টপ 4-এ যে কোনোভাবেই হয়তো থাকবে, চ্যাম্পিয়ন্স লিগে পরের বার খেলবে, এবং এইটা তার শেষ মৌসুম হতে পারে আতলেতিকোর ডাগ আউটে। তিনি এই দলকে নিয়ে যদি সেমিফাইনাল যান, সেমিফাইনাল তার প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল অথবা স্পোর্টিং সিপি, সেই ম্যাচে আতলেতিকোকে অনেকেই হয়তো পিছিয়ে রাখতে চাইবেন না। আপনি তাহলে আরেকটা ফাইনাল খেলার কাছাকাছি যেতেই পারেন, সেই সুযোগ কেন হাতছাড়া করতে চাইবেন? দিয়েগো সিমিওনে জান প্রাণ দিয়ে লড়বে এই আতলেতিকো মাদ্রিদ। খুব বড় ধরনের রূপকথার গল্প না হলে সিমিওনের দলকে অনেকে এই ম্যাচে ফেভারিট হিসেবে ধরতে পারেন, কিন্তু দেন এগেইন বার্সেলোনার যে অ্যাটাকিং সাইড এবং তাদের যে পাওয়ার, সেটা আসলে দুনিয়ার কোনো দলই অগ্রাহ্য করতে পারবে না। তো একটা দলের অ্যাটাক খুব ভালো হলে ডিফেন্সের নিশ্চয়ই প্রশ্ন আছে। পিউবিল এই ম্যাচে খেলবেন না, লেনরম্যানকে হয়তো ওই দায়িত্বটা একটু বুঝে নিতে হবে, হয়তো লংলেদেরকে আর একটু সিরিয়াস হতে হবে। কিন্তু গোলবারের নিচে আসলে কে দাঁড়াবেন? ইয়ান ওবলাক, অনেকে ভাবছেন যে তাকে হয়তো প্রেফার করবেন দিয়েগো সিমিওনে। হুয়ান মুসো খেলছিলেন তার জায়গায় বেশ লম্বা সময় ধরে, 1 মাসেরও বেশি সময় ধরে এই ওবলাক ইনজুর্ড ছিলেন, কিন্তু তিনি এখন এই ম্যাচের আগে ফিরেছেন। কথা হচ্ছে তাকে নামানো হবে কিনা। যে গোলটা রাশফোর্ড করেছিলেন এর আগে লা লিগার ম্যাচটাতে, সেইখানে মুসোর কিছুটা দায় অনেকে দেখেছেন, কিন্তু মুসোর জায়গায় যদি ওবলাক থাকেন সেটা একটা অ্যাডভান্টেজ যেমন আত্মীয়জন হতে পারে, আবার এতদিন পরে এরকম একটা ম্যাচ খেলতে নেমে ওবলাক আবার গড় পাকাতে পারেন। ওইখানে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার দিয়েগো সিমিওনের সামনে তাই থাকছে। এই ম্যাচের প্রেডিকশন কি জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে। এবার যে আমরা পয়েন্ট নাম্বার 3-তে, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে বায়ার্ন মিউনিখের হবেটা কি রিয়ালের জাদুর যে জুজু সেটা তারা কাটাতে পারবে কিনা। মানে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে পিছিয়ে খেলা মিউনিখের মাঠে, অর্থাৎ অ্যালিয়ান্স এরিনাতে। এখন এই ম্যাচের আগে আমরা ঘুরে ফিরে কি বলবো যে বায়ার্ন মিউনিখ তো দাপুটে দল, তারা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছে, তারা বুন্দেসলিগায় সবার উপরে আছে, চ্যাম্পিয়ন্স লিগ তারা জিততে চায়, অনেকের মতো তারা চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট, এই ম্যাচ জিতে গেলে হয়তো আউট অ্যান্ড আউট ফেভারিটের পরিণত তারা হতেও পারে।
তো সেই দল যখন রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিচ্ছে তখন তাদের ভাবধারাটা একটু আলাদা, কারণ তারা জানে এই রকম ম্যাজিক ফ্যাজিকে তারা বারবার হেরেছে, যেখানে লজিক আর কখনো কাজ করে নাই। এইখানেই বায়ার্নের আসল পরীক্ষা, যে তারা রিয়াল মাদ্রিদের ওই সব সাদা জাদু, কালো জাদু এইগুলোকে ওভারকাম করতে পারে কিনা এই ম্যাচটাতে। আপনি যদি এখনকার পারফরমেন্স দেখেন বায়ার্নের এবং রিয়াল মাদ্রিদের কম্পেয়ার করেন, তাহলে ওই ম্যাচে কোনোভাবেই বায়ার্ন মিউনিখের হারার কোনো কারণ আপনি খুঁজে বের করা কঠিন এই রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। কিন্তু ওই যে চ্যাম্পিয়ন্স লিগ, ওই যে পুরনো কাসুন্দি, যে কথা আমরা বারবার বলি, 14 বার বলি এবং বলতে বলতে ক্লান্ত হই না, কখনো কখনো হইও, সেইটাই আসলে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় শক্তি জায়গা। কিন্তু সমস্যা হচ্ছে সেটা আবার বায়ার্নের ফুটবলাররা জানেন, এই যে জেনে যাওয়াটা প্রতিপক্ষের, এবং প্রতিপক্ষ যে সম্মানটা দেখায় বারবার রিয়াল মাদ্রিদকে, স্পেশালি বায়ার্ন মিউনিখের মতো দল, সেইটাই বোধহয় জাদুকে অনেক সময় কাটিয়ে দিতে পারে। এই যেমন এই সপ্তাহে বুন্দেসলিগার ম্যাচে লিওন গোরেৎসকা বলছেন আমাদের সতর্ক করতে হবে না আলাদা করে, মানে সাংবাদিকই সতর্ক করে দিচ্ছেন, তোমাদের ম্যাচ তো রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে, তোমরা না বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় খুব ভালো করছো, চ্যাম্পিয়ন্স লিগে কি করবা? তখন লিওন গোরেৎসকা এটা বলছেন যে আমাদের আলাদা করে সতর্ক করতে হবে না, আমরা জানি আমাদের কাদের সঙ্গে খেলা আর এই ম্যাচ কেমন হবে। ফার্স্ট লেগেই দেখলাম ওরা যে কোনো পরিস্থিতিতে সুযোগ তৈরি করতে পারে, তো কেউ আমাদের সতর্ক কি করবে আমরাই তো জানি, গোরেৎসকাই তো জানেন। আবার এখানে ইয়োশুয়া কিমিক বলছেন ওদের ফর্ম এখন কেমন আছে তাদের কিছুই যায় আসে না, চ্যাম্পিয়ন্স লিগ এলেই ওরা আলাদা, এই কারণে এসব ব্যাপার না। মানে রিয়াল মাদ্রিদ তো জিরোনার সঙ্গে জিততে পারে নাই, লা লিগার টাইটেল রেস থেকে ছিটকে পড়েছে, তো ওই দলের সঙ্গে বায়ার্ন মিউনিখ পারবে না কেন? এই প্রশ্ন করার পরে ইয়োশুয়া কিমিক যদি এই উত্তর দেন তখন বুঝতে হবে যে সব রকম পরিস্থিতির জন্য বায়ার্ন মিউনিখ প্রিপেয়ার্ড। তার মানে বুঝতে হবে যে বায়ার্ন মিউনিখ ওই সব জাদু মন্ত্রর বাইরে নিজেদের যোগ্যতাই প্রমাণ করতে চায়। তাহলে রিয়াল মাদ্রিদের করণীয় আসলে কি আছে? রিয়াল মাদ্রিদের এই শেষ লেগের তুলনায় এই লেগের তফাৎটা কি? গোরেৎসকার এই কথাটাই আসি আরেকবার, মানে যে কোনো পরিস্থিতি তারা সুযোগ তৈরি করতে পারে, আসলেই পারে। মানে আপনি যদি এইভাবে দেখেন যে এক পাশে ভিনিসিয়াস আর এক পাশে কিলিয়ান এমবাপে, এরা যদি এদের ক্যারিয়ারের অন্যতম সেরা খেলে, মানে সেরা খেলাও খেলতে হবে না, অন্যতম সেরা খেলাটা খেলে, ওই পাশে যদি রিয়াল মাদ্রিদ গোল করে বসে তাহলে বায়ার্ন মিউনিখ চাপে পড়বে। বায়ার্নের ঘরের সমর্থকেরা জানবেন যে তারা এই দলের কাছে কিভাবে দিনের পর দিন চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়েছেন, যেবার হয়তো তাদের চ্যাম্পিয়নই হওয়ার কথা ছিল। এই বাধা একবার যখন বায়ার্ন টপকেছে, বায়ার্ন গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করেছে, ওই চাপটাই রিয়াল মাদ্রিদ শিফট করতে চাইবে বায়ার্ন মিউনিখের মাঠে, বায়ার্ন মিউনিখের উপরে। এখন রিয়ালের অ্যাডভান্টেজ কি আছে আগের লেগের তুলনায়? জুড বেলিংহাম হয়তো স্টার্ট করার কথা, আরবেলোয়া বলেছেন জুড বেলিংহাম তার দলকে আরেকটু ভালো করেন। আমরা আগের লেগে দেখেছি জুড বেলিংহাম যখন নেমেছেন তখন রিয়াল মাদ্রিদের ধারও বেড়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এইরকম ফ্রন্ট লাইনে যখন দুজন ফুটবলার থাকেন মারদাঙ্গা, স্পেশালি কিলিয়ান এমবাপে, তখন এনিথিং ক্যান হ্যাপেন। যদিও তার ফিটনেস নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, তিনি কতখানি ফিট, তিনি এই ম্যাচে ফিটনেসের পরীক্ষায় উতরাচ্ছেন কিনা, এইসব সংশয় এক পাশে যদি সরিয়েও রাখি, মানে সোমবারে দাঁড়িয়ে তো বুধবারের ম্যাচ নিয়ে কথা বলা একটু কঠিন, কারণ লেটেস্ট আপডেট আমরা মঙ্গলবার পর্যন্ত পাবো। সেই ভিত্তিতেও এমবাপের পক্ষে আসলে অসম্ভব নয়, কিন্তু বায়ার্ন তাদের সামর্থ্যের পুরোটাও যদি না দেয় তাহলে এই রিয়াল মাদ্রিদকে তাদের পক্ষে হারানো সম্ভব। আমরা আগের সপ্তাহে বৃহস্পতিবার 5 মিনিটে বলেছিলাম যে উনারা আসলে দৌড়ান না, এবং উনারা যে কম দৌড়ান দল হিসেবে গড়ে, কম ডিস্টেন্স কভার করেন, এইটা প্রতিপক্ষকে সবসময় একটা এজ দেয়। আর মনে রাখতে হবে যে ইয়োশুয়া কিমিক আমাদের বলছেন যে লা লিগায় তাদের অবস্থা যা তা হোক না কেন, এখানে এসে তারা ভিন্ন একটা পরিস্থিতিতে পড়ে এবং চ্যাম্পিয়নশিপের জন্য ভিন্ন জিনিস। কিন্তু রিয়াল মাদ্রিদ আবার এও জানবে এই ম্যাচে তারা যদি হেরে যায় এবং তারা বাদ পড়ে, তাহলে টানা 2 মৌসুম রিয়াল মাদ্রিদকে শিরোপা শূন্য থাকতে হচ্ছে, তারা আর কোনো জায়গায় থাকছে না। মানে লা লিগা তো প্রায় অসম্ভব এখন, গাণিতিকভাবে তারা আছে ঠিকই, কিন্তু সেটা তো হওয়ার কথা আসলে নয়। সেইটা কি রিয়াল মাদ্রিদ এফোর্ড করতে পারে? মানে রিয়ালের এই মৌসুমটায় কোচ স্যাক করা থেকে শুরু করে যত আলোচনা, ভিনিসিয়াসের সঙ্গে সাবির সম্পর্ক, কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াস একসঙ্গে খেললে কি হয় না হয়, এত সব ঝামেলার ভেতরে টানা 2টা মৌসুম এইরকম স্টারের দল নিয়ে যদি রিয়াল মাদ্রিদ শিরোপা শূন্য থাকে, তখন আরবেলোয়ার জায়গাটা একদম অবধারিতভাবে নড়বড়ে হয়ে যাচ্ছে। আরবেলোয়ার জায়গায় নতুন কোচ খুঁজতে হবে রিয়াল মাদ্রিদকে। বাকি মৌসুমটা তাদের জন্য একেবারেই আনুষ্ঠানিকতার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই ম্যাচের প্রেডিকশন জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে। আমার কাছে বায়ার্ন মিউনিখ ফেভারিট, আমার কাছে মনে হয় জাদু এইবার আর কোনো কাজে দেবে না। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা ম্যাচ আছে, লিভারপুল ভার্সেস পিএসজি। এইখানেও এক দল জাদুর অপেক্ষায় আছে, সেই দলের নাম লিভারপুল। মানে 2019-এর জাদুটার কথা। ধরেন নো ক্যাম্পে যখন লিভারপুল সেমিফাইনালে ফার্স্ট লেগে হেরে আসলো বড় ব্যবধান 3-0 গোলে, পরের ম্যাচে সালা নাই, মানে নাই, সেই ম্যাচে তারা বার্সেলোনাকে ডুবিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেল চ্যাম্পিয়ন্স লিগও তারা জিতলো। ওই রকম একটা ম্যাজিক্যাল নাইট অ্যানফিল্ডে খুঁজছে লিভারপুল। কিন্তু সেই লিভারপুল আর এই লিভারপুল কি এক?
আর এই পিএসজি সেই বার্সেলোনা হতে পারে কাছাকাছি, এক দলে মেসি থাকলে তো সেই দলকে একটা অ্যাডভান্টেজ সবসময় দেওয়াই লাগে, কিন্তু পিএসজির একটু আক্ষেপ আসলে এই ম্যাচে থাকার কথা। লিভারপুল কথার কথা ফার্স্ট হাফে যদি একটা গোল দিয়ে বসে পিএসজির এই আক্ষেপটা আরও বাড়বে। মানে আশরাফ হাকিমি ওই ফার্স্ট লেগ শেষে যখন 2-0 গোলে লিভারপুল হারলো পিএসজির কাছে, তখন বলেছিলেন তার একটু আক্ষেপ আছে। আক্ষেপটা হচ্ছে লিভারপুলকে তারা বাঁচিয়ে রেখেছেন। এখন বাঁচিয়ে রেখেছেন কি করে? কারণ তারা এক্সট্রা আর গোল করেন নাই, আর একটা পেনাল্টি তাদের প্রাপ্য ছিল, সেই পেনাল্টিটা তারা পান নাই। এই ক্ষেত্রটা যদি লিভারপুল কাজে লাগাতে পারেন, লিভারপুল এই সপ্তাহে কি করেছে, তারা প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে হারিয়েছে, সালা গোল করেছেন, আর পিএসজি পুরো সময় বিশ্রামে ছিল। তারা ওই যে লিভারপুলের সঙ্গে খেললো, আবার তারা লিভারপুলের বিপক্ষেই খেলবে পুরোটা সময়, মাঝে বিশ্রাম, আবার এর মধ্যে ব্র্যাডলি বারকোলা ফিরেছেন। আমি আসলে কোনো কারণ খুঁজে পাই না যে ম্যাচে পিএসজি হারবে লিভারপুলের কাছে। যদিও এই দুই দলের গতবারের লড়াইয়ের কথা অনেকের মনে থাকার কথা, যেটা টাই ব্রেকার পর্যন্ত গিয়েছিল, সেইবার দুই লেগ দুই রকম হয়েছিল। যার ঘরের মাঠে ভালো খেলার কথা ছিল সে ঘরের মাঠে খারাপ খেলেছে, মানে উল্টোটা ঘটেছিল। শেষ পর্যন্ত পিএসজি প্রিভেল করেছিল ঠিকই, কিন্তু লিভারপুল ওইবার চ্যাম্পিয়ন্স লিগে বা প্রিমিয়ার লিগে ভালোই করছিল। সেই লিভারপুল আর এই লিভারপুলের ভেতরে আমি বিস্তর ফারাক দেখি। তাই আমার কাছে মনে হয় পিএসজির এই জায়গা থেকে পরের রাউন্ডে উঠতে পারা উচিত। এটা আমার মনে হয় আপনিও অ্যাগ্রি করবেন আমার সাথে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার শেষেরটাতে, এবং এই পয়েন্টটা হচ্ছে প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ ফুটবল লিগের রেলিগেশন জোনে, মানে টটেনহ্যাম হটস্পার রেলিগেশন জোনে এই মুহূর্তে 18 নম্বরে, এবং ম্যাচ হচ্ছে 32টা, বাকি আছে 6টা। আপনি বলতে পারেন যে আর ঠিক আছে, আর 6টা ম্যাচ জিতলে তো হয়েই যাবে, বা 6টার মধ্যে 3টা জিতলে তো রেলিগেশন পার হয়ে যেতে পারে। টটেনহ্যামের মতো দল রেলিগেশন জোনে পড়বে, তারা রেলিগেটেড হয়ে চ্যাম্পিয়নশিপে চলে যাবে, এটা আবার মানে হয় নাকি? গতবার তো তারা রেলিগেশনের কাছাকাছি ছিল, তারপর তারা ইউরোপা লিগ জিতেছিল, সে এক আলাদা গল্প। কিন্তু আমি যদি আপনাকে বলি টটেনহ্যামের ফর্ম আসলেই শঙ্কার, আপনি বোধহয় আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। এই হচ্ছে টটেনহ্যামের 2026 সালের প্রিমিয়ার লিগের অবস্থা। একটাও জয় নাই, মানে ডিসেম্বর মাসের 17 বা 18 তারিখের পর থেকে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম এখনো জয়ের মুখই দেখে নাই। মাঝখানে ইগোর তুদোর কিছুদিন কাজ করলেন, তারপরে রবার্তো ডিজেব্রি এসে ফার্স্ট ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে আবার 1-0 গোলে হারলেন। হারার পরে বললেন যে এই দলের আসলে কোচ দরকার নাই, দরকার আসলে কনফিডেন্স। ওই ম্যাচে আবার ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনান ডিফেন্ডার ইনজুরিতে পড়ছেন, যিনি 5 থেকে 8 সপ্তাহ থাকবেন না। ওইটা আরেক সেটব্যাক টটেনহ্যামের জন্য। এবং এই সব রেজাল্ট আমাদেরকে বলছে টটেনহ্যামের আসলে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। আর টটেনহ্যামের পরবর্তী ফিক্সার আমাদেরকে বলছে টটেনহ্যাম যদি রেলিগেটেড হয়েও যায় তাহলে এটা অবিশ্বাস্য কিছু হয়তো হবে না। ব্রাইটন, ওলভস, অ্যাস্টন ভিলা, লিডস, চেলসি, এভারটন, এইসব ম্যাচ থেকে পয়েন্ট কুড়ানো খুব সহজ কাজ একেবারে টটেনহ্যামের জন্য নয়। টটেনহ্যামের জন্য সময়টা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্নের। মানে ধরেন আর্সেনাল যদি ওপাশ দিয়ে প্রিমিয়ার লিগ যেতে আর এপাশ দিয়ে টটেনহ্যাম যদি রেলিগেটেড হয়ে যায়, আর্সেনাল ভক্তদের জন্য এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আবার আর্সেনাল যদি প্রিমিয়ার লিগ টাইটেল না যেতে তাহলে তাদের সবচেয়ে বড় সান্ত্বনা হবে যদি টটেনহ্যাম পড়ে যায় আর কি। এবার একটু বাংলাদেশে ফিরি। বাংলাদেশেও একটা দল এইরকম ঝামেলায় পড়েছে, সেই দলটার নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তারা আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে। যে আলফাজ আহমেদের আন্ডারে এই মোহামেডান 2023 ফেডারেশন কাপ, 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে টাইটেল জিতেছে, যেটা পেশাদার ফুটবল লিগে মোহামেডানের প্রথম শিরোপা ছিল। আর ওই ফেডারেশন কাপের শিরোপাও তারা দীর্ঘ বিরতির পর জিততে পেরেছিল। কিন্তু এই মৌসুমে গতবারের চ্যাম্পিয়নদের অবস্থা নাজেহাল। 12টা লিগের ম্যাচ শেষে মোটে 2টায় জয়, 5টায় ড্র, 5টায় হার, 13টা গোল তারা করেছে, 16 গোল তারা খেয়েছে। তারা এখন ওই 10 দলের লিগে আছে 7ম স্থানে, এবং তারা এরপরে তাদেরই ক্লাব লেজেন্ড আলফাজ আহমেদকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই জায়গায় আলফাজের পক্ষেও তো যুক্তি থাকতে পারে। মানে আপনি একটা দলকে নিয়ে গতবার চ্যাম্পিয়ন করেছেন, যে দলের অন্যতম ভরসা ছিলেন সুলেমান দিয়াবাতে, যাকে আপনি পাঠিয়ে দিয়েছেন আবাহনীতে। ওই দলের অন্যতম ভরসা ছিল ইমানুয়েল সান্ডে, যিনি গেছেন বসুন্ধরা কিংসে। ওই দলের অন্যতম স্তম্ভ ছিলেন ইমানুয়েল টনি, যিনি বসুন্ধরা কিংসে গেছেন। আছেন খালি মোজাফফরভ। তো একটা চ্যাম্পিয়ন দলের যদি 4টা স্তম্ভের 3টাই চলে যায়, তাহলে ওই দলের কাছ থেকে আপনি এর বাইরে আর কি বা প্রত্যাশা করেন? হয়তো তারপরও এর চেয়ে ভালো করা উচিত ছিল, কিন্তু পুরো দায় কি আসলে মোহামেডান কোচের উপরে, মানে সাবেক কোচের উপরে দেওয়ার কোনো সেই সুযোগ আছে? জানি না। এখন মোহামেডানের লক্ষ্য হচ্ছে রেলিগেশন এড়ানো, পরের বার প্রিমিয়ার লিগে বা বাংলাদেশ ফুটবল লিগে টিকে থাকা। এই হচ্ছে তাদের অবস্থা। যাই হোক, এই সপ্তাহে একটা ঢাকা ডার্বি ছিল, যে ঢাকা ডার্বিতে মোহামেডান আবারও হেরেছে আবাহনীর কাছে, এবং আবাহনীর কাছে হারের পরেই মোহামেডান বোর্ডের এই সিদ্ধান্ত। আর এই ছিল আমার এই সপ্তাহের 5 মিশালি।
অনেক কিছু মিস গেছে আই নো, যেমন সেরিয়া নিয়ে কথা বলা দরকার ছিল, আমরা একটু কোমো আর ইন্টার মিলানের ম্যাচ নিয়ে কথা বলতে হবে। এন্টারটেইনিং ম্যাচ হয়েছে যেখানে মার্কাস তুরাম শেষ পর্যন্ত আলো কেড়ে নিয়েছেন নিকো পাজের ওপর থেকে। ইন্টার মিলান তারা স্কুদেত্তো নিয়ে দৌড় দিচ্ছে। একটাই দল আছে সেরিয়াতে যেটাকে আপনি উপভোগ করতে পারেন, সে দলটার নাম সম্ভবত ইন্টার মিলান। স্পেশাল মেনশন টু দেম। দ্যাটস ইট, এটাই ছিল আমার আজকের এই সপ্তাহের 5 বিশালী। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.